আসসালামু আলাইকুম। আমাদের জার্নিটা শুরু করছি আজকে। আমাদের আইটিপির জার্নিটা সবাই যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, আমরা চেষ্টা করব যে আপনারা অতি সহজেই যাতে এই সেক্টরটা পার হতে পারেন, এই পরীক্ষাটা পার হতে পারেন, কারণ আপনাদের জন্য সামনে অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। শুধুমাত্র একটা সার্টিফিকেট, একটা আইডেন্টিটি যদি তৈরি করতে পারেন নিজের জন্য, দেন দেখবেন যে আপনাদের জন্য সামনের পথটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো একটা জিনিস আমরা খেয়াল করলাম যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে এবার অনার্স শেষ করেছেন বা মাস্টার্সে পড়ছেন বা এমবিএ তে পড়ছেন বা ম্যানেজমেন্ট হোক, অ্যাকাউন্টিং হোক, এইসব জায়গা থেকে পড়াশোনা করে আসছেন। বিশ্বাস করেন, আপনাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স। এই বছরের যারা আইটিপিটা পেলেন তাদের জন্য এই বছরটা হচ্ছে গোল্ডেন চান্স। কিভাবে গোল্ডেন চান্স বলছি আমি? কারণ এই সার্কুলার গুলা 5 বছর 7 বছর পর পর হয়। গত বছর 24-এ সার্কুলার হয়েছিল, তার আগে হয়েছে 17-তে, তার আগে হয়েছে 12-তে, তার আগে হয়েছে 7-এ। তো মোটামুটি 5 থেকে 7 বছরের গ্যাপে গ্যাপে কিন্তু সার্কুলার গুলো হয়, কিন্তু এই বছর কিন্তু একদম 1 বছরের মাথায় গত বছর যাদের নিয়োগ দিয়েছে তাদের ট্যাক্সেস বার এখনো পর্যন্ত মেম্বারশিপ এখনো নিশ্চিত করে নাই সবার। হ্যাঁ, ভাইবা চলছে ট্যাক্সেস বারে এখনো। হ্যাঁ, তো সেই মুহূর্তে কিন্তু আপনাদের আরেকটা সার্কুলার দিয়ে দিচ্ছে। বুঝতে হবে যে এনবিআর এ কিন্তু কর আইনজীবীদের এখন অনেক বেশি প্রয়োজন, যার জন্য কিন্তু এই সার্কুলারটা দিয়েছে। এবং আপনারা অনেক বেশি লাকি, যার কারণে কিন্তু আপনারা এই সার্কুলারটা তো ইজিলি পেয়ে গেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে সবাই তো আসলে এই চাকরির পাশাপাশি এইটা করতে চান, বা এই চাকরি পাশাপাশি এটা করতে চান। আবার অনেকে চিন্তা করতেছেন যে আইটিপিটা কি, আবার আইটিপি পাশ করলেই বা কি হবে, বা এই প্রফেশনটা আসলে মানে কতদূর যাওয়া সম্ভব, বা এই প্রফেশন থেকে আসলে কি আর্ন করা সম্ভব, কতদূর যাওয়া সম্ভব, সেই বিষয়ে আমরা একটু দেখি আজকে যে আসলে এই আইটিপিটা যদি আপনি করেন বা আপনি যদি একজন করেনজীবী হন, তাহলে আপনি জীবনে কি পেতে পারেন। এই আইটিপির ভেতরে কি বিউটি আছে, মানুষ কেন এই প্রফেশনে আসতে চাচ্ছে, বা সরকারও কেন এই এত আইনজীবী নিয়োগ করছে, এর পেছনে আসলে রহস্যটা কি। চলেন একটু দেখি আপনাদের। আচ্ছা, এই আইনজীবী বা আইটিপি, কর আইনজীবী, যাদের আগে নামটা ছিল হচ্ছে আইটিপি, এখন নামটা চেঞ্জ করে হয়েছে কর আইনজীবী বা কর আইনজীবী অথবা আইটিপি। এখন এটার ভবিষ্যৎটা কি দেখেন। বর্তমানে এর চাহিদাটা কি পরিমাণ বাড়ছে। বর্তমানে তিনধারী সংখ্যা আছে হচ্ছে প্রায় 1,45,00,000। কিন্তু আপনারা জানেন কিনা যে রিটার্ন জমা দিয়েছে মাত্র 42 থেকে 43 লক্ষ মানুষ। বাকি 1 কোটি মানুষ কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাক্স রিটার্নের বাইরে রয়েছে। তারা কোনোভাবেই রিটার্ন দিচ্ছে না, বা তার যে কোনো ভাবে কিন্তু স্কিপ করে যাচ্ছে। এই এত মানুষকে এই কর নেটের ভেতরে আনাটা কিন্তু এনবিআর এর পক্ষে, একার পক্ষে সম্ভব না। এই জন্যে কিন্তু মিডিল ম্যান হিসাবে আইনজীবীদের প্রয়োজন। এই আইনজীবীদের দিয়েই কিন্তু তারা এই মানুষগুলাকে ধরবে, বা এই ব্যক্তিগুলাকে কিন্তু তারা নেটের ভিতরে নিয়ে আসবে। ধরেন প্রত্যন্ত অঞ্চলে কোনো একজন ব্যবসায়ী আছে, তার পক্ষে কিন্তু ঢাকায় এসে একজন আইনজীবীর কাছে এসে তার ফাইলটা করানোটা কিন্তু খুব টাফ। ওই জায়গাতে যদি, বা ওই গ্রামে যদি, বা ওই ইউনিয়নে যদি একজন আইনজীবী থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তার পক্ষে কিন্তু কাজ করাটা কিন্তু অনেক বেশি ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে মানে এর চাহিদাটা দিন দিন বাড়বে, কোনো দিনই এই আইনজীবীদের চাহিদা কমার কোনোই সম্ভাবনা নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে মাল্টিপল ইনকাম সোর্স। আপনি মানে অনেকে চিন্তা করেন যে আসলে এই পেশাতে, আচ্ছা মজিদ ভাই কি যেন বলতে চাচ্ছেন, আপনি বলেন। ভাইয়া, এখানে আপনাকে একটু ডিস্টার্ব করলাম। কারণ আপনি বললেন 1,45,000 টিন 1 লক্ষ না, সার্টিফিকেট ধারী। 1 লক্ষ না, 1 কোটি। 1 কোটি, হ্যাঁ। তো এখানে এখন তো জমি ক্রয় বিক্রয় করতে গেলেও টিন সার্টিফিকেট লাগে। এখন টিন ছাড়া তো আসলে জমি ক্রয় বিক্রয় করা সম্ভব না। অনেকে তো আবার জমি ক্রয় বিক্রয়ের কারণে কিন্তু এই টিন সার্টিফিকেটটা করতে বাধ্য হচ্ছে, ওরা তো বাধ্য দেওয়ার হচ্ছে। মতো যোগ্য না। হুম। আয়কর এই দাখিল বিষয় লাগে। মানে এই এখানে বিষয়টাও টিন সার্টিফিকেট করছে এবং রিটার্ন দাখিল করছে, কিন্তু একবার সিস্টেমের ভিতরে কেউ ঢুকে গেলে নিয়ম অনুযায়ী এখন আর বের জি, হওয়া যাচ্ছে না। কন্টিনিউ তাকে রিটার্নটা দিয়ে যাচ্ছে, যেতেই হচ্ছে, তার কর যোগ্য আয় থাকুক বা না থাকুক। 3 বছর পর পর আপনি
জিরো রিটার্ন দিয়ে বা শূন্য আয় দেখিয়ে যদি আপনি রিটার্ন সাবমিট করেন, পরবর্তীতে আপনি এই টিনটা বাতিল করার জন্য আপনি আবেদন করতে পারেন। সেটা প্রসেস চলমান আছে। ঠিক আছে, কিন্তু আমাদের রেজিস্টার্ড টিনের সংখ্যা প্রায় 1.5 কোটি। এটা কিন্তু এই যে যে কথাটা আপনি বললেন, এটা আমিও জানি, আপনিও জানেন, এনবিআর এর স্বয়ং চেয়ারম্যান মহোদয় সাহেব এটা জানেন, এবং এটা নিয়ে কিন্তু কাজ চলছে। টিন এত সহজেই রিমুভ সার্ভার থেকে আসলে করার সিস্টেম নাই, এবং সেটা তারা চাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যাতে রিটার্নটা জমা দেয় ট্যাক্সের আওতায় যাতে সে হাসে। ঠিক আছে, এবং এটা নিয়ে ডে বাই ডে কাজ চলছে। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে যে আপনি অনেকে চিন্তা করে যে এইখান থেকে আসলে শুধুমাত্র অক্টোবর নভেম্বর মাসে রিটার্ন জমা দিতে হয়, হ্যাঁ, বা এই সময়তে রিটার্নের চাপ থাকে, এই সময়তে হয়তো এখানে আর্নিং করার সুযোগ আছে, এছাড়া হয়তো এই সেক্টরে আর্নিং করার তেমন কোনো সুযোগ নাই। আসলে বিষয়টা তা না। এই যে রিটার্ন জমা দেওয়াটা, এই রিটার্ন জমা দেওয়াটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সের কাজের মাত্র 20%। কত পার্সেন্ট? টোটাল ট্যাক্সের কাজের মাত্র 20% রিটার্ন জমা দেওয়া। এর বাইরে হিউজ কাজ আছে। কিরকম কাজ আছে? অডিট হ্যান্ডলিং করা, নোটিশ হ্যান্ডলিং করা। অডিটে আপনারা জেনে জানবেন যে 2023-24 কর বর্ষের এর আগে প্রায় 16,000-এর মতো রিটার্ন অডিটে ফেলেছে অটোমেটেড সিস্টেমের ভিতরে, সিস্টেমে। কিন্তু এই অটোমেটেড সিস্টেমটা এমন হয়েছে যে যাদের কোনো কিছু নাই তাদের ফাইলও কোনো না কোনো ভাবে অডিটে পড়ছে, বা যেগুলো ধরার মতো না সেগুলো অডিটে পড়ছে। কিন্তু তখন কিন্তু সিস্টেম এত কিছু আপডেট ছিল না। এখন কিন্তু সিস্টেম অনেক বেশি আপডেট হয়ে গেছে, পুরা রিটার্নটা কিন্তু এখন অনলাইনে চলে এসেছে। সেজন্য এনবিআর এবার নির্ধারণ করেছে প্রায় 60,000 ফাইল 23-24 থেকেই অডিটে ফেলবে। মানে এখানে ঝামেলা আছে, 23-24-এরই 60,000 ফাইল অডিটে ফেলবে। এরপরে দেখেন 24-25, 24-25-এ কিন্তু এর সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। 25-26-এ এর সংখ্যা আরো বেশি হবে, কারণ এই 25-26 রানিং ইয়ারে অনলাইন করাতে এত বেশি ইজি হয়ে গেছে যে অনেকে নিজের রিটার্ন নিজে জমা দিয়েছে। তার আগে কোনো ট্যাক্স ফাইলিং করার কোনো ইতিহাস নেই, কিন্তু এই বছর নিজের ফাইলটা নিজে জমা দিয়ে গিয়ে অনেক বড় বড় ভুল তারা করে বসেছে। ঠিক আছে, আগে রিটার্নের সাথে কোনো কানেক্টিভিটি নাই, ভুল করে বসেছে। এই ফাইলগুলো যখন অডিটে পড়বে তখন কিন্তু হাজার হাজার আইনজীবী প্রয়োজন হবে। এনবিআর এর পক্ষে কিন্তু এই ট্যাক্স অফিসের লোকজন দিয়ে কিন্তু শুধুমাত্র সম্ভব না, তখন হাজার হাজার আইনজীবীর প্রয়োজন হবে। দেন তখন কিন্তু আপনাদের একটা হিউজ একটা ইনকামের কিন্তু একটা রাস্তা তৈরি হইতে পারে। ঠিক আছে, এছাড়া আপনি কর্পোরেট অ্যাডভাইজরি করবেন, কোম্পানি নিবন্ধন করবেন, কোম্পানির রিটার্ন জমা দিবেন। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কাজ আছে। রিটার্ন জমা হচ্ছে 20% কাজ, আর ম্যাক্সিমাম কাজই হচ্ছে আপনার এর বাইরে। আচ্ছা, এরপরে এই বর্তমান ডিজিটাল যুগে যে সবচেয়ে বেশি সুবিধাটা সেটা হয়েছে, বা ই রিটার্নের যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি আহ চিটাগাঙে বসেও ঢাকার ফাইল জমা দিতে পারছেন, ঢাকায় বসেও আপনি কক্সবাজারে ফাইল জমা দিতে পারতেছেন। মানে হোয়াটসঅ্যাপে হোক, মেইলে হোক, যেভাবে হোক আপনার কাছে ডকুমেন্টটা আসলেই কিন্তু আপনি রিটার্নটা জমা দিয়ে দিতে পারতেছেন অনলাইনে। আগে কিন্তু এই সহজলভ্যতাটা ছিল না। তো আগে রিটার্নটা ম্যানুয়ালি করে বা এক্সেলে করে যেভাবে হোক প্রিন্ট আউট করে আপনাকে কিন্তু ট্যাক্স অফিসে গিয়ে, নির্ধারিত ট্যাক্স অফিসে গিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে। এখন কিন্তু আপনি টোটালটাই গ্লোবালাইজেশনের ভিতরে টোটালটা কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গার ফাইল আপনি যে কোনো জায়গাতে বসে, আপনার ল্যাপটপ একটা আর ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু আপনার অফিস হয়ে গেল। আপনি কিন্তু যে কোনো জায়গাতে বসে কিন্তু আপনি ফাইলিংটা করতে পারবেন। সামনে এটার অপরচুনিটি, হিউজ অপরচুনিটি আপনাদের আসবে। আপনারা যারা প্রফেশনালি কাজ করতে চান, হ্যাঁ, তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এবং সম্ভাবনা আছে এই সেক্টরে। দেন অনেকে চিন্তা করতে পারেন যে দাদা আমি আসলে অ্যাডভাইজরি আসলে করতে পারবো না, আমার এইজ 35+, 40+ হয়ে গেছে। কারণ এই পেশায় আসতে গেলে মিনিমাম 2 থেকে 3 বছর আহ একদম লো ওয়েজে কাজ করা লাগে। হুম, আমার পক্ষে এটা সম্ভব না। আমি চাকরি করব, চাকরি করার সুযোগ আছে কিনা? অনেক বেশি অপরচুনিটি আছে এটার জন্য। কিরকম অপরচুনিটি আছে? এই এমএনসি গুলা বলেন, বা আপনার যে বড় 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 ছোট মাঝারি যতগুলা বিজনেস প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্যাক্স এক্সপার্টদের জন্য কিন্তু বিশাল সুযোগ আছে। কারণ প্রত্যেকটা কোম্পানি চায় তার কোম্পানির ট্যাক্স ফাইলগুলা এই নিজেদের ভিতরে লোক দিয়ে দেওয়ার জন্য। নিজেদের ভিতরে যদি কোনো এমপ্লয়ি তাদের থাকে যারা নাকি ট্যাক্স ভালো বুঝে, হ্যাঁ, তাইলে কিন্তু তারা কিন্তু বাইরে গিয়ে কিন্তু আর তার এই ট্যাক্সের টাকা পয়সা কিন্তু দেওয়া লাগতেছে না। সে কিন্তু নিজেই কিন্তু এটা অফিসে বসে কিন্তু তার এমপ্লয়ীদের দিয়ে কিন্তু এটা করতেছে। বা এনবিআর থেকে যখন আপনার একটা সার্টিফিকেট হয়ে যাবে, হ্যাঁ, যে আপনি একজন কর আইনজীবী বা আইটিপি, তখন কিন্তু আপনি আপনার সিভিতে খুব ভালোভাবে এটা আপনি শো করতে পারবেন, এবং ফার্স্ট রোতে যে আপনি একজন কর আইনজীবী।
বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তখন দেখা যাবে যে অনেকগুলো সিভির মাঝখান থেকে আপনার সিভিটা চুজ করবে একদম অ্যাকাউন্টিং বা অডিটিং বা এই সেক্টর গুলাতে যখন আপনি জব করতে যাবেন, হুম, যে অ্যাকাউন্টসে ডিপার্টমেন্টে, তখন কিন্তু অনেক বেশি আপনার সিভিটা হাইলাইটেড হবে। ঠিক আছে, শুধুমাত্র এই ডিগ্রিটা বলা যাবে না, এই সার্টিফিকেটটা থাকার জন্য। ঠিক আছে, অনেক বেশি সুযোগ কিন্তু আপনার এখানে থাকবে। আর যদি আপনি এটা পাশ করার পরে একটু চেষ্টা করেন যে আমি কিছু অনলাইনে ট্রেনিং করব বা অফলাইনে ট্রেনিং করব, করে আমি নিজে একটু শিখি কিভাবে রিটার্ন সাবমিট করা লাগে, কিভাবে বিজনেস রিটার্ন গুলা দেওয়া লাগে, কিভাবে বাড়ি ভাড়ার রিটার্ন গুলা দেওয়া লাগে, আপনি যদি শিখে ফেলেন তাহলে তো আপনার জন্য কোনো কথাই নেই। আপনি পার্সোনালিও প্র্যাকটিস করতে পারবেন, প্লাস কোথাও চাকরিতে গেলে পরে সেখানেও কিন্তু আপনি আউটসোর্স থেকে কিন্তু অনেক টাকা কিন্তু আর্ন করা কিন্তু সম্ভব। এই সেক্টর কিন্তু এই অপরচুনিটি আপনাদের সবাইকে দিবে। আচ্ছা, এরপরে কিন্তু আইনগত ক্ষমতা এবং প্রভাবটা কিন্তু আপনি পাবেন খুব ভালোভাবে, কারণ আপনি কোনো একটা ব্যক্তির অ্যাসেসমেন্টের সাথে জড়িত, আপিলের সাথে জড়িত, ট্রাইব্যুনালের সাথে জড়িত। ঠিক আছে, আপনি একদম এই সার্টিফিকেট দিয়ে নর্মালি ট্যাক্সের যে সার্টিফিকেটটা আছে বা আইটিপির সার্টিফিকেটটা আছে, সেটাতে আপনি ট্যাক্সের উপকর কমিশনারের ওখানে মামলা করতে পারবেন, আপনি আপিলে যেতে পারবেন, আপনি ট্রাইব্যুনাল পর্যন্ত, ট্যাক্স ট্রাইব্যুনাল পর্যন্ত আপনি যেতে পারবেন। নর্মালি আপনাকে কিন্তু অ্যাডভোকেট হওয়া লাগতো কোনো মামলায় নিজেকে ইনক্লুড করার জন্য, কিন্তু ট্যাক্স রিলেটেড কোনো মামলায় কিন্তু আপনি ইজিলি ল ব্যাকগ্রাউন্ডের ছাড়াও কিন্তু আপনি শুধুমাত্র একটা আইটিপি সার্টিফিকেট পেয়ে গেলেই কিন্তু আপনি এই মামলাগুলো কিন্তু আপনি দলের যখন গ্যাদার হবে, আপনি কিন্তু সেই মামলা কিন্তু নিজের ওকালতনামা ইউজ করে কিন্তু আপনি এই মামলাগুলো কিন্তু করতে পারবেন। এরপরে রয়েছে হাই ইনকাম সুযোগ, কারণ এটা সিজনাল বিজনেস। এক ব্যক্তি এই বছর আপনার রিটার্ন জমা দিল, এমন না যে সে শেষ, এই ব্যক্তিকে আর আপনার প্রয়োজন হবে না। এর কন্টিনিউ প্রতি বছরই তাকে রিটার্ন জমা দেওয়া লাগবে। কি করা লাগবে? প্রতি বছর রিটার্ন জমা দেওয়া লাগবে। আপনি যদি তার সাথে গুড রিলেশন রাখেন, তার রিটার্ন পাবেন, তার ফ্যামিলি রিটার্ন পাবেন, তার বিজনেসের রিটার্ন পাবেন, সবগুলাই কিন্তু আপনার কাছে টুডে অর টুমরো আসবে। এবং আপনি যখন আইটিপি হবেন, আপনার কিন্তু সোশ্যাল রেসপেক্ট অ্যান্ড আইডেন্টিটি কিন্তু গেইন হবে। হ্যাঁ, একজন আইটিপির কাছে বা একজন আইনজীবীর কাছে কিন্তু একটা ব্যক্তির টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সমস্ত বিবরণ কিন্তু তার হাতে দিয়ে দেয় ওই ব্যক্তিটা। ঠিক আছে, আপনাকে কতটুকু ট্রাস্ট করবে বা আপনার কতটুকু ইমেজ ডেভেলপ করা উচিত ওই ব্যক্তিটার এই ট্রাস্টটা রিসিভ করার জন্য, হ্যাঁ, বা সে আপনাকে যাতে ওইভাবে বিলিভ করে, সেটা কিন্তু নিজের ভিতরে ডেভেলপ করতে হবে। দেন আপনার কাছে যখন ডেভেলপ হয়ে যাবে বা আপনি যখন এই কাজগুলো করবেন, দেখবেন সমাজে কিন্তু আপনাকে একটা অন্য চোখে দেখবে যে না, এই লোকটা একটা রয়্যাল প্রফেশনের সাথে জড়িত, এই লোকটা একটা কর্পোরেট সেক্টরের সাথে জড়িত। ঠিক আছে, এবং এইখানে আপনি ইন্ডিপেন্ডেন্টলিও প্র্যাকটিস করতে পারবেন এবং চাকরি করারও কিন্তু হিউজ সুযোগ রয়েছে। ট্যাক্স ফার্ম বলেন, সিএ ফার্ম বলেন, ল ফার্ম বলেন, সব জায়গাতেই কিন্তু ট্যাক্সে জানা লোকের কিন্তু খুব ডিমান্ড। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ডিমান্ড, এবং আপনি কিন্তু চাইলে প্র্যাকটিস, চাকরি, ল ফার্ম, কিছুদিন করার পরে কিন্তু আপনি চেম্বার, সবগুলাই কিন্তু আপনি নিজে করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্স আছে, ফ্রিডম আছে। আপনি চেম্বারে গেলেন না, বাসায় বসে কাজ করবেন, করেন, সমস্যা নাই তো, কাজ হইলেই হইছে। ঠিক আছে, সো আপনি এখানে সবকিছু মোটামুটি এখানে পাচ্ছেন। সো আপনারা যারা এই পেশাতে আছেন, আরেকটা বিষয় সেটা হচ্ছে, বা এই পেশাতে যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, এই পেশাটা এভারগ্রিন। কিরকম এভারগ্রিন? এই পেশাটার চাহিদা কখনোই শেষ হবে না। কারণ বাংলাদেশে ট্যাক্সের যে চাহিদাটা বা ট্যাক্স নেয়ার, জনগণের কাছে ট্যাক্স নেয়ার যে প্রবণতাটা সরকারের, এটা কোনোদিনই বন্ধ হবে না। যেহেতু ট্যাক্স নেয়া কখনো বন্ধ হবে না, আর এই ট্যাক্সের রিলেটেড যে কাজগুলোও যেহেতু কোনোদিন বন্ধ হবে না, সেক্ষেত্রেও একজন আইনজীবীর কাজও কোনোদিন থেমে থাকবে না। ঠিক আছে, আপনি যে পেশায় যান না কেন, আজকে আপনার চাকরি নাও আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু এই পেশায় আপনার কোনো দিনই আপনার এই সেক্টরটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ডে বাই ডে ট্যাক্স বাড়বে, ডে বাই ডে চাপ বাড়বে, ডে বাই ডে অনেক আইন হবে। কিন্তু আপনি যদি আইনের সাথে আপডেট থাকতে পারেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনি একজন খুব ভালো প্রফেশনাল হিসাবে এই সেক্টরে আপনি লিড দিতে পারছেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম আপনাদের সামনে যে এই পেশার যে বিউটিটা বা এই আইনজীবী হলে আপনি কি পেতে পারেন, সংক্ষেপে একটু জাস্ট আলোচনা করলাম। কিন্তু বাস্তবে আরো অনেক বেশি কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি জেনারেল চেম্বার গুলো যদি দেখেন, যে অন্যান্য জজ কোর্টের চেম্বার, এগুলা দেখবেন একরকম, আর ট্যাক্সের যে চেম্বার গুলো আছে সেগুলা দেখবেন আরেক রকম।
ট্যাক্সের চেম্বার মানেই ভাই কর্পোরেট। ঠিক আছে, এক সময় আপনি এই সেক্টরে কাজ করবেন, এক সময় আপনার নিজের চেম্বার হবে, সবকিছু দেখবেন এখানে কর্পোরেট একটা ভাইব আছে। ঠিক আছে, অন্য সেক্টরে কিন্তু এটাটা এতটা কিন্তু মেনটেন করা যায় না। একদম ব্যারিস্টারদের ফার্ম বা সিনিয়র অ্যাডভোকেটদের ফার্ম ওইগুলো এক্সেপশনাল। কিন্তু একজন আপনি 2-3 বছর কাজ করার পরেও কিন্তু আপনার পক্ষে একটা কর্পোরেট চেম্বার দেওয়া কিন্তু সম্ভব, কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু এতটা ইজি না। ঠিক আছে, So, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য যে আপনি কিভাবে বা আপনি এই আইটিপি হলে পরে আপনি কি পেতে পারেন ইন ফিউচারে। তো জাস্ট আপনাদের অনেকেই জানেন বা অনেকে জানতেন না কিছু কিছু বিষয়, সেগুলো চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আচ্ছা, এখন একটু বলেন তো ভাই, যে আপনাদের যে এটা ছিল যে করাইনজীবী হলে আসলে কি পাবো বা কি পাবো না, এখন ভিশনটা একটু ক্লিয়ার হয়েছে কিনা? এনিওয়ান? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে। হয়েছে। আচ্ছা, এখন করাইনজীবী তো হইতেই হবে। আর মেয়েদের জন্য, আপুদের জন্য আমি একটা কথা বলে রাখি, আপুরা ল পড়েও আসতে পারেন বা আপনারা এই ট্যাক্স অ্যাকাউন্টিং পড়েও আসতে পারেন, বা যে পেশায় আসছেন না কেন, এটা অনেক বেশি সিকিউর আপনাদের জন্য। 2 বছর, জাস্ট 2টা বছর কোনো একজন সিনিয়রের সাথে কাজ করেন বা কোনো একটা ফার্মে কাজ করেন, দেন আপনার চেম্বার আপনি বাসায় বসে করতে পারবেন। আপনার চেম্বার আপনি বাসায় বসে করতে পারবেন, এই সুযোগ অন্য কোথাও পাবেন না আপনি। কারণ এই জজ কোর্টের যদি আপনি বা লয়ার হন, হ্যাঁ, ল পাশ করে যদি লয়ার হন, দেখবেন প্রতিদিন কিন্তু আপনাকে কোর্টে যাওয়া লাগতেছে, প্রতিদিন হাজিরা আছে, ইয়ে আছে। কিন্তু এখানে কিন্তু হাজিরা ওরকম কিছু না, আপনি কাজ চেম্বারে বসে করবেন। খুব অল্প কিছু মামলা হিয়ারিং বা এইসব কিছু খুব অল্প থাকে, সেইগুলো আপনাকে ওই ট্যাক্স অফিসে গিয়ে করা লাগবে, আদারওয়াইজ কিন্তু ট্যাক্স অফিসে যাওয়ার কোনো প্রয়োজন আপনার পড়ে না। ঠিক আছে, সো এটা আপুদের জন্য কিন্তু অনেক বেশি সুযোগ এই সেক্টরটাতে ভালো করার জন্য। আচ্ছা, এখন আমরা তো সবাই আইটিপি হব, তাই না? বা আমরা সবাই তো আইনজীবী হব। আচ্ছা, এখন আমরা একটু সার্কুলারটা দেখে নিই, এই সার্কুলারে কি বলছে। এই আইনজীবী নিবন্ধন 2026 নামে যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারে কিছু শিক্ষাগত স্পেসিফিক যোগ্যতা দিয়েছে। যেমন সবাই কিন্তু আবেদন করতে পারবে না, অবশ্যই আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, কর বিষয়ে ডিগ্রি, যেটা নাকি কর বিষয়ে ডিগ্রিটা অ্যাভেলেবেল না বাংলাদেশে খুব একটা। একটা সময়তে ঢাকা ইউনিভার্সিটি ট্যাক্সের উপর একটা কোর্স এনেছিল, যে মাস্টার্স অফ ট্যাক্সেশন, হ্যাঁ, ট্যাক্স অ্যাকাউন্টিং, ম্যাট, হ্যাঁ, নামে। এই কোর্সটা এখন বন্ধ আছে। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ে বাণিজ্য ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি করেন বা অনার্স করেন, ম্যানেজমেন্ট করেন বা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট হইলে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। উচ্চতর অডিটিং সব ব্যাংকিং ডিগ্রি, হ্যাঁ, এটারও এই রিলেভেন্টও মানুষ খুব কম পাওয়া যাবে। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন, মানে এই রিলেটেডও খুব কম পাওয়া যায়। এই ডিপ্লোমা ইন ট্যাক্সেশন ঢাকা ইউনিভার্সিটি দিত, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। তারপর উচ্চতর অডিটিং সব ব্যাংকিং ডিপ্লোমা, হ্যাঁ, ব্যাংকিং ডিপ্লোমা অনেকে করেছে কিন্তু অডিটিং নাই, সেক্ষেত্রে কিন্তু এই তিনি আবেদন করতে পারবেন না। স্পেসিফিকলি আমাদের যে মহাসচিব আছে, যে ইসের বিসিএস কর একাডেমির, এই মহাসচিব স্যার কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বার্তাতে কিন্তু এটা বলে দিয়েছেন যে আপনি এই স্পেসিফিক এই ডিগ্রিগুলো ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। তাদের কথাই হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্টিংটা জানা লাগবে। আপনি যেই ডিপার্টমেন্ট থেকে আসুন না কেন, আপনাকে অ্যাকাউন্টিংটা জানা লাগবে। আপনি ল থেকে আসলেও আপনাকে অ্যাকাউন্টিংটা জানা লাগবে, এবং আপনার অ্যাকাউন্টিং থেকে যদি আসেনও, তা তো আপনি অ্যাকাউন্টিংটা জেনেই আসবেন। সো অ্যাকাউন্টিং জানা লোক কিন্তু এই সেক্টরটা কিন্তু লিড দেয়। ঠিক আছে, চার্টার্ড ফার্ম বলেন, যারা যত বড় বড় ইগুলো আছে, তারা কিন্তু সব অ্যাকাউন্টিং জানা লোক। ঠিক আছে, কারণ এখানে আপনি একটা কোম্পানির বিজনেস কি বলে ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট দেখে কিন্তু আপনাকে জাজ করতে হবে তার ট্যাক্সটা কি হচ্ছে, তার ইনকাম স্টেটমেন্টটা দেখে কিন্তু আপনাকে তার ট্যাক্স কত সেটা কিন্তু বের করতে হবে, এবং তাকে কিভাবে ট্যাক্স বাঁচানো যায় সেই ওয়েটাও কিন্তু আপনাকে খুঁজে বের করে দিতে হবে। সো আপনি যদি এটা অ্যাকাউন্টিং, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট না বুঝেন, তাহলে কিন্তু আপনি আসলে এটা পারবেন না। আপনার কিন্তু বুঝতে হবে, যারা নাকি ল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা অ্যাকাউন্টিং এর সাথে যাদের অতটা সম্পৃক্ততা নাই কিন্তু বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে এসেছেন, তাদেরও কিন্তু অ্যাকাউন্টিংটা ভাই এখন একটু ভালো মতো করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টিং আমাদের এই আইটিবি পাশ করার জন্য বিশাল একটা ব্রিজের মতো কাজ করে। কি কাজ করে? ব্রিজের মতো কাজ করে। দেখেন এখানে 9টা সিলেবাস দিয়ে দিয়েছে, 9টা আইনের কথা বলে দিয়েছে। আয়কর আইন 2023, উৎসকর বিধিমালা, আয়কর আইনের বিধি বাস্তব প্রয়োগ, অর্থ আইন,
এডিআর, হিসাব বিজ্ঞান, হ্যাঁ, আয়কর বিধিমালা, দান কর, বাংলা, ইংরেজি। 9টাতে কিন্তু মাস্টার হওয়ার কোনো দরকার নেই। 9টাতে কি হওয়ার দরকার নাই? মাস্টার হওয়ার কিন্তু দরকার নাই। আমাদের স্পেসিফিক্যালি পাশ করার জন্য কিছু জিনিস পড়তে হবে, এবং এই পাশ করার জন্য বিশাল একটা ব্রিজের কাজ করা হচ্ছে অ্যাকাউন্টিং। কিরকম? এই অ্যাকাউন্টিং এর প্রশ্নটা খুব ইজি, এখান থেকে নাম্বার থাকে 20-এর মতো। কত? 20-এর মতো কিন্তু নাম্বার থাকে। এই 20 যদি আপনি পেয়ে যান, তাইলে কিন্তু আপনি মনে করেন যে পাশ করার কাছাকাছি চলে গেলেন, 20-এ যদি 20 পেয়ে যান। ঠিক আছে, দেখেন গত বছর কিন্তু পরীক্ষা হয়েছিল 100 মার্কে, হ্যাঁ, পাস নাম্বার ছিল 50। এবার পরীক্ষা হবে কিন্তু 80 নাম্বার, পাস মার্ক আবার 40। এবার কিন্তু পাশ করা কিন্তু আরো বেশি ইজি। কি? পাশ করাটা কিন্তু এবার আরো বেশি ইজি। তবে ভাইবেন না আবার এখানে পরীক্ষা হবে 8টা প্রশ্নে, 8-10-এ 80, বিষয়টা তা না। গত বছর কিন্তু 18টা প্রশ্ন হয়েছিল। কতটা? 18টা প্রশ্ন হয়েছিল, নাম্বার ছিল 100। এবছর মিনিমাম 16টা প্রশ্ন হবে, নাম্বার হচ্ছে 80। পাশ করতে লাগবে কত? 40। মানে 50% মার্ক পেলে কিন্তু আপনি পাশ করে ফেললেন। এবং ভাইভাতে হচ্ছে কত? 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে আপনাকে 5 নম্বর কত? 10। আপনি কিন্তু 50% নাম্বার পেলেই কিন্তু আপনি পাশ করে গেলেন। বুঝতে পারছেন? এইখানে পাশ করাটা বিশেষ কোনো যুদ্ধ না। পাশ করাটা বিশেষ কোনো যুদ্ধ না, কিছু টেকনিক আমরা আপনাদের দেখাই দিব। এই বিষয়গুলো অবলম্বন করলে আপনি ইজিলি পাশ করে বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা একটু প্রশ্নগুলা অ্যানালাইসিস করে দেখি যে আমাদের কি কি পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি, এখানে দেখবেন যে 24 সালে গত বছর কি প্রশ্ন হয়েছিল। আমরা পার্সোনালি একটু মিউট থাকবো, ঠিক আছে? পার্সোনালি যার যার মোবাইলগুলো মিউট করে দেন, কথা বলার প্রয়োজন হলে তখন আনমিউট হয়ে যাবে। 2000 টাকা লাগবে। আচ্ছা, দেখেন গত বছর কি প্রশ্ন এসেছিল। গত বছর প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা, এর উপরে 10টা বাক্য লিখো। এরপরে আসছে যে আপনি কর আইনজীবী হিসাবে করদাতা, আপনি যে সেবা প্রদান করবেন তার উপর 5টি বাক্য লিখো। একজন কর আইনজীবী হিসাবে রাজস্ব আহরণে আপনার ভূমিকা উপলক্ষে 10টা বাক্য লিখেন। দেখেন গতবার যে প্রশ্নগুলো হয়েছে, আমাদের ট্যাক্সেস বারের যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে আফটার দিস এক্সাম। তারা বলেছে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ টুক সহজ করার জন্য। কি করার জন্য? সর্বোচ্চ সহজ করার জন্য। কারণ গত বছর পরীক্ষা হয়েছে প্রায় 8 বছর পর, 17 সালের পরে 24 সালের সার্কুলার পরীক্ষা হয়েছে 25 সালে। যারা বলেছে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করেছি সহজ করার জন্য, যাতে এত বছর পর পরীক্ষা হচ্ছে, মানুষ অ্যাপ্লাই করে পরীক্ষায় বসলে যাতে তারা মোটামুটি পাস মার্ক নিয়ে আসতে পারে ইন জেনারেল নলেজ থেকে লিখে। এখন এই বছর কিন্তু এতটাও ইজি হবেন না, কারণ গত বছর অনেকগুলা লয়ার নিয়ে নিয়েছে, প্রায় 13,000 লয়ার নিয়ে নিয়েছে। এই বছর কিন্তু এতটা ইজি হবে না। এই বছর কিন্তু একটু মানসম্মত তারা প্রশ্ন করবে, এবং সেই বিষয়গুলা কিভাবে আসবে আমরা আপনাদের সামনে দেখাবো। তো এইবার যেভাবে যতটা সহজ প্রশ্ন হয়েছে ভাইবেন না এটাই প্রশ্ন স্ট্যান্ডার্ড, এটা প্রশ্নের স্ট্যান্ডার্ড না। ঠিক আছে, এরপরে দেখেন এখানে ট্যাক্সের উপরে প্রশ্ন হয়েছে যে আব্দুর রহিম একজন সরকারি কর্মচারী, তার এত এত টাকা ইনকাম রয়েছে, তিনি এত টাকা কর রেয়াত পাবেন, তার কর দায় নিরূপণ করো। ঠিক আছে, এরপরে আয়কর আইন 2023 সম্পর্কে সংশোধন করা হয়েছে 5টি বাক্য লিখো। কর দিবসের উপরে 5টি বাক্য লিখো। এরপরে দেখেন অ্যাকাউন্টিং এর উপরে কিন্তু গত বছর 20 মার্কই ছিল। তারা মেইন জায়গাতে হাইলাইট করতেছে অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ 20 নাম্বার আপনার থাকবে। দেখেন খুব ইজি, খুব সিম্পল এখানে দিয়েছে যে কি মজুত পণ্য আছে, হ্যাঁ, ক্রয় আছে, তারপর হচ্ছে ক্রয় পরিবহন আছে, মজুরি আছে, আর সমাপনী মজুত পণ্য আছে। আপনি কস্ট অফ গুডস সোল্ডটা পরিগণনা করুন, বা বিক্রিত পণ্যের ব্যয়টা কত সেটা বের করুন। একদম ইজি, এতটুক প্রশ্ন, এতটুক আনসার। খাতার 4 ভাগের 1 ভাগে লিখো, আনসার হয়ে যায়। নাম্বার কত? 8। খুব ইজি প্রশ্ন হয়ে মানে দিয়েছে, বাট অনেকে কিন্তু এটা পারে নাই, অনেকেই এটা পারে নাই। আবার এখানে দিয়েছে অ্যাকাউন্টিং থেকে যে নিট বিক্রয় এত টাকা, কস্ট অফ গুডস সোল্ড 800 টাকা, বা অপারেটিং এক্সপেন্স এত, গ্রস মুনাফা এত, নিট মুনাফা কত।
ঠিক আছে, বা গ্রস প্রফিট রেট কত, নেট মুনাফা কত, একদম সিম্পল প্রশ্ন করেছেন। ঠিক আছে, নাম্বার কিন্তু 12। সো আপনাকে অ্যাকাউন্টিংটা উপরে কিন্তু ভালোভাবে জোর আমরা দিব আপনাদেরকে, যাতে আপনারা ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারেন। এরপরে দেখেন ওই সময় যে সমসাময়িক এটা বিষয় ছিল জুলাই গণ অভ্যুত্থান। তখন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের উপর 10টা বাক্য লিখতে বলছে। এই বাংলা যে রচনাটা থাকবে, এই বাংলা রচনাটা বাংলা এবং ইংরেজি সমসাময়িক বিষয়ের উপরে থাকবে। কি থাকবে? সমসাময়িক বিষয়ের উপরে, যে আর্থসামাজিক উন্নয়নে ট্যাক্সের ভূমিকা কি। হ্যাঁ, বর্তমানে আমাদের এই বছর 3,70,000 কোটি টাকা ট্যাক্সের থেকে আসছে। হ্যাঁ, সামনের বছর এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব দিয়েছে 6 লক্ষ কোটি টাকা ট্যাক্স আপনার তুলে দেওয়ার জন্য। এবং এইটার যে সামগ্রিক প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটা কিন্তু হিউজ ওয়ার্ক সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা আইনজীবী হয়ে আসেন, আসলে কিন্তু দেখবেন যে এখানে কাজের কোনো শেষ নেই। কাজের কোনো শেষ নেই, বসে থাকার কোনো স্কোপ। অনেকে চিন্তা করেছে আরে ভাই অক্টোবর নভেম্বরে কাজ করে সারা বছর তো বসে থাকে মানুষ। না রে ভাই, যার কাজ আছে সারা বছরও সে শেষ করতে পারে না কাজ, এমন কাজ লোক পরে ভাড়া করে লোক এনে তারপর কাজ করতে হয়। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আছে হচ্ছে এক কথায় প্রকাশ আসছে, খুব ইজি। গতবার পরীক্ষাটা হয়েছে খুব ইজি, এটাকে আপনারা প্রসেস স্ট্যান্ডার্ড ধরিয়েন না। এটা এই স্ট্যান্ডার্ডে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লস করবেন। ঠিক আছে, গতবার প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ। তারপর আসছে পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। হ্যাঁ, এইটার উপরে 5টা বাক্য লিখো। তারপরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিয়ে একটা ট্রান্সলেশন আসছে, একদম ইজি। এরপর আসছে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আসবেই। কি আসবে? এটাকে বলা হয় অফিস প্রসিডিওর। কি বলা হয়? অফিস প্রসিডিওর। এই অফিস প্রসিডিওর জন্য আপনি কি 5 থেকে 10 মার্কের প্রশ্ন আপনার আসবেই, লিখে রাখেন। একটা দরখাস্ত আপনার আসবেই। এখানে আসছে কি, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, সার্কেল 1 জোন 1। ঠিক আছে, ঢাকা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর দ্য অ্যাসেসমেন্ট 24-25, যে 24-25 কর বর্ষে হ্যাঁ আপনি রিটার্ন সাবমিট করেছেন, এবং আপনি ডিসিটির কাছে মানে উপকর কমিশনারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখেন যে আপনি ট্যাক্স ক্লিয়ারেন্স হয়েছে, বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেওয়ার জন্য আপনি একটা দরখাস্ত লিখেন। এইটা আসতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে সার্টিফাইড কপিস অফ অ্যাসেসমেন্ট অর্ডার। হ্যাঁ, এটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখেন। এখানে প্রশ্ন আসতে পারে যে টিন ট্রান্সফার করবেন, আপনি একটা অ্যাপ্লিকেশন লিখেন টু দ্য ডিসিটি, হতেই পারে। ঠিক আছে, তো এগুলা খুব বেশি সিম্পল। আমরা আপনাদের বই বলে দিব, বা কোথা থেকে পড়বেন শীট দিয়ে দিব। ঠিক আছে, তারপরে আসছে কি আর্টিকেলস। আর্টিকেলস এর উপরে কিন্তু এখানে আর্টিকেল, তারপরে কিছু মিলে একদম সিম্পল কিছু ইয়ে আসছিল, কি বলে ফিল ইন দ্য গ্যাপস আসছে। ঠিক আছে, একটু নলেজ থাকলেই প্রিপোজিশন আর্টিকেলস এগুলো মিলেই কিন্তু এখানে আসছিল। বা এই বছর এই স্ট্যান্ডার্ডটা ফলো করিয়েন না, যার জন্য বলছি একটু ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন এবার হবে। 17 সালের প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, দেখবেন। আপনারা যদি 17 সালের প্রশ্নটা দেখেন, এইটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল, টিকা এসেছিল, ম্যাথ এসেছিল, ট্যাক্সের ম্যাথ। হ্যাঁ, ভালো একটা ট্যাক্সের ম্যাথ এসেছিল। তারপর গুড গভর্নেন্স ইন মডার্ন ফ্রেমওয়ার্ক এনভিআর নিয়ে প্রশ্ন এসেছিল। উৎস করে প্রশ্ন এসেছিল, সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির প্রশ্ন এসেছিল, এডিআর থেকে প্রশ্ন এসেছে, এবং ট্যাক্স অ্যাকাউন্টিং থেকে কিন্তু প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি ইউসুফ কামাল বলছিলাম স্যার। জি, বলেন। স্যার আমি তো আপনাদের জুম ক্লাসে অ্যাটেন্ড করব। আমি আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের ওই অ্যাডমিট নিব। জি, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে অ্যাকাউন্টিংটা ভাই মাস্ট। তারপরে আপনারা 11-12 সালের প্রশ্ন দেখবেন, গত 3 বছরের প্রশ্ন দেখলেই হবে। আমি এখানে 96 সাল পর্যন্ত প্রশ্ন আপনাদের দিয়ে দিলাম, আপনারা এটা দেখে নিবেন। ঠিক আছে, ওই লাস্ট 3 বছর এটা ধরলেই আপনার জন্য ইজ গুড এনাফ। আচ্ছা, এখন আমরা অ্যানালাইসিসটা করি যে কিসের উপরে প্রশ্নটা বেশি আসে। লাস্ট 3 ইয়ার্সে হিসাব বিজ্ঞানে উপর বা অ্যাকাউন্টিং এর উপর কিন্তু 24 সালে প্রশ্ন এসেছিল 20 মার্কের। কত মার্কের? 20 মার্কের।
17 সালের প্রশ্ন এসেছিল হচ্ছে 10 মার্কের, এবং 12 সালেও আসছিল কিন্তু 20 মার্কের। এবারও কিন্তু আমাদের মহাসচিব মহোদয় কিন্তু খুব বেশি ডিসেন্টলি বলে দিয়েছে যে ভাই অ্যাকাউন্টিং থেকে কিন্তু আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি। আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর উপর গুরুত্বটা বেশি দিচ্ছি। স্যার যেহেতু বলছে যে আমরা অ্যাকাউন্টিং এর উপর গুরুত্বটা বেশি দিচ্ছি, তার মানে আপনি নিশ্চিত থাকেন অ্যাকাউন্টিং এবার 20+ মার্কের প্রশ্ন আসবে। 20 নাম্বার তো আসবেই, এর বেশিও আসতে পারে। ট্যাক্স ম্যাথ, ট্যাক্সের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা 100% আসবেই আসবেই আসবেই। এখন এখানে একটা অলিখিত কথা আছে। কি কথা আছে? আপনাকে ট্যাক্সের ম্যাথটা পারতেই হবে। কি হবে? 17 সালের একটা ঘটনা বলি। 17 সালের কোনো এক ভদ্রলোক সবকিছু পেরেছে, ট্যাক্সের ম্যাথটা আনসার সে করে নাই, তার রেজাল্ট আসে নাই। কি হয় নাই? তার রেজাল্ট কিন্তু আসে নাই। 24 সালেও সেম ঘটনা, সবকিছু ভালো লিখেছে, ট্যাক্সের ম্যাথ সে আনসার করতে পারে নাই বা করে নাই। সে চিন্তা করছে যে আমি এই ম্যাথটা তো একটু দুর্বল, আমি থিওরি দিয়ে কাভার, কারণ থিওরি যা দেখছেন থিওরি তো ইজি, থিওরিটা দিয়ে কাভার করে দিচ্ছি, সমস্যা হবে না। কিন্তু তার রেজাল্ট আসে নাই। সো অলিখিত রুল এটা, যে ট্যাক্সের ম্যাথ আপনাকে পাইরে আসতে হবে। কি করতে হবে? ট্যাক্সের ম্যাথ আপনাকে পেরে আসতেই হবে। নিজে পারেন বা সাইডম্যান দেখে পারেন, যেভাবে হোক পারেন, আপনাকে পেরে আসতে হবে। ট্যাক্সের ম্যাথ কোনোভাবে স্কিপ করার সুযোগ আপনার নাই। সো ট্যাক্সের ম্যাথ আপনাকে পারতে হবে। এখানে 5 অথবা 10+ নাম্বারের, এখানে যেমন 12 সালে আসছিল 14 মার্কের, 17 সালে আসছে 10-এর, এবং গত বছর ছিল 5 মার্কের। হ্যাঁ, সো মিনিমাম হচ্ছে 10+ আপনার এখানে ট্যাক্সের ম্যাথ থাকবেই থাকবে, নিশ্চিত থাকেন। অফিস প্রসিডিউর, অফিস প্রসিডিউর থেকে প্রশ্ন হবেই হবে। দরখাস্ত আপনি আসবেই আসবে। ঠিক আছে, এখানে 5 অথবা 10 মার্কের প্রশ্ন হবে। ওই যে বাংলা ইংরেজি মাস্ট, দরখাস্ত সমসাময়িক বিষয়, হ্যাঁ, ট্রান্সলেশন, এগুলা থাকবে, এগুলোতে প্রশ্ন হবেই। তারপরে বাদ বাকি যেগুলো আছে, যেমন ছোট প্রশ্ন, সংক্ষেপে উত্তর, এক কথায় উত্তর, ঠিক আছে, এইসব কিছু মিলায়ে কিছু বড় প্রশ্ন, হ্যাঁ, মানে উৎসেকর বিধিমালা বলেন, এডিআর বলেন, হম, অর্থ আইন বলেন, সবকিছু মিলায়ে এখানে ছোট বড় প্রশ্ন মিলে আরো 45 মার্কের প্রশ্ন গত বছর হয়েছিল, মানে মোট 100 মার্কের প্রশ্ন হয়েছিল। এবার তো প্রশ্ন হবে হচ্ছে 80 মার্কের। তো অন এন অ্যাভারেজে এইভাবে কিন্তু আপনার প্রশ্নটা হবে। সো ইজিলি যদি আপনাকে পাস করতে হয়, আপনার পাস মার্ক কত? 40। আপনি যদি 80-তে যদি 70-ও পান, আপনার যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আপনি যদি 80-তে যদি 45 বা 50 পেয়েও পাস করেন, আপনার স্ট্যান্ডার্ড কিন্তু সেম। ঠিক আছে, আপনার স্ট্যান্ডার্ড কিন্তু সেম। ভাইভাতে কিন্তু আর এই রিটেনের মার্কটা ভেরি করে না। ভাইভাতে আলাদা 20 নাম্বারের মার্ক, ওখানে 10 পেলে কিন্তু আপনি পাস। ওকে, তাহলে আমাদের ইজিলি পাস করার জন্য আমাদের অ্যাকাউন্টিংটাকে হাতের হিসাবে নিতে হবে, ট্যাক্স ম্যাথকে অবশ্যই নিতে হবে, অ্যাপ্লিকেশনকে নিতে হবে, বাংলা ইংরেজিটাকে নিতে হবে। আর বাদ বাকি যেইগুলো আছে ওইখান থেকে টুকিটাকি নিয়ে কিন্তু আপনি অনায়াসে 60 মার্ক অনায়াসে কিন্তু পেতে পারেন। 55 to 60 মার্ক কিন্তু আপনি অনায়াসে পেতে পারেন। এটা আপনি অল্প এফোর্ট দিলেও আপনি 60 মার্ক কিন্তু গেইন করা সম্ভব। কিন্তু এর চেয়ে বেশি যদি মার্ক তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, আমি 60 মার্কের আপনাদের ধরে রাখতেছি। এর বেশি আহ, চাপ নিতে গেলে দেখা যাবে যে আপনি প্রিপারেশন খারাপ করে ফেলতেছেন। ঠিক আছে, অ্যাকাউন্টিংটা ভালো করবেন, ট্যাক্স ম্যাথটা ভালো করবেন, অফিসের দরখাস্ত যেটা অফিস প্রসিডিউর এটা ভালো করবেন, বাংলা ইংরেজি ভালো করবেন, আর এমনি সংক্ষিপ্ত প্রশ্ন টশ্ন মিলে যা আছে ওগুলাতে মোটামুটি আমরা কাভার করে আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ। 60 মার্ক কাভার আমরা দিয়ে দিব আপনাদের খুব ইজিলি। ঠিক আছে, এরপরে সাজেশন তো আমাদের থাকবেই। সেই সাজেশন মতো আপনারা পড়লে আপনারা 100% আনসার কিন্তু করতে পারবেন। আর চেষ্টা করবেন, যেহেতু রিটেন টাইপ প্রশ্ন হবে, নট এমসিকিউ, চেষ্টা করবেন যে লিখিত পরীক্ষা যেহেতু, টাস্ক করে আসার জন্য। কি করে আসার জন্য? টাস্ক করে আসার জন্য। যদি আপনি টাস্ক করে আসতে পারেন, দেন ওইখান থেকে কিছু না কিছু মার্ক আপনি পাবেন। ঠিক আছে, আর সবার জন্য নোট নেন, সবার জন্য একটা বিশেষ সাজেশন, সেটা হচ্ছে আপনারা কেউ ধারা উল্লেখ করবেন না। অনেকে মনে করতে পারেন যে ধারা লিখলে মনে হয় আমাকে একটু বেশি মার্ক দেবে। ভাই, ধারা উল্লেখ করলে বেশি মার্ক পাবেন না, কিন্তু ধারা ভুল হইলে প্রশ্ন কাটা। কি? ধারা যদি উল্লেখ করেন তাহলে আপনি বেশি মার্ক পাবেন না, এটা নিশ্চিত থাকেন। কারণ 5-এর মধ্যে আপনাকে 5-ই দিবে বা 4-ই দিবে, এর বেশি তো আর দিবে না।
কিন্তু ধারা যদি ভুল করেন তাহলে 5-এর মধ্যে 0 খাবেন, তখন বলবে যে এটা পণ্ডিতি বেশি করতে গিয়ে ধরা খাইছে। ঠিক আছে, সো আমাদের ধারা যদি খুব প্রয়োজন না হয় বা যদি একদম 100% শিওর আপনি না হন, তাহলে কোনোভাবে ধারা উল্লেখ করে আনসার দিতে যাবেন না। এটা টেকনিক্যালি সাইড, আপনি না দিলে পরে বেঁচে গেলেন, আর দিয়ে যদি ভুল করেন তাহলে আপনি কিন্তু ফেসে যাবেন। আচ্ছা, এখন আপনাদের জন্য আমরা যে কোর্স প্ল্যানটা রেডি করেছি, সেই কোর্স প্ল্যানটা কি রকম? আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা নিলাম। আমরা প্রথমে বলেছি আমরা মোট 13টা ক্লাস নিব। আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা নিলাম, একটা ক্লাস চলে গেল আমাদের। এরপরে আমরা যে থিওরি, এই যে বললাম 45 মার্ক, সব মিলিয়ে 45 মার্ক, এই 45 মার্কের যে থিওরি, এই থিওরির উপরে আমরা 3টা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব? 3টা ক্লাস। সরি, নেক্সট 3টা ক্লাস হচ্ছে আগামী সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতি। এই 3টা ক্লাসে আমরা থিওরিটাকে শেষ করে দিব। আচ্ছা, এরপর সপ্তাহে 2টা ক্লাস নিব হচ্ছে আমরা ট্যাক্স ম্যাথের উপরে। থিওরির ভিতরে আমাদের ট্যাক্স ম্যাথ রিলেটেড অনেক কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। হ্যাঁ, কিছু বেসিক জানার দরকার হবে, সেটা আমরা থিওরির ভিতরে চলে আসবে। এবং নেক্সট 2টা ক্লাসে আমরা নিব হচ্ছে আমাদের ট্যাক্স ম্যাথ। ট্যাক্স ম্যাথটা ভাই আমাদের পারতেই হবে, কোনো ধরনের স্কিপ করার কোনো সুযোগ নাই। ট্যাক্স ম্যাথটা স্কিপ করার কোনো সুযোগ কিন্তু আপনার নাই। আমি বারবার বলছি, ট্যাক্স ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ কিন্তু আপনার নাই। সো ট্যাক্স ম্যাথটা আপনাকে কিন্তু পারতেই হবে। দেন এরপরে ট্যাক্স ম্যাথটা যখন হয়ে যাবে, তখন আমরা একটা প্র্যাকটিক্যাল ই রিটার্ন ক্লাস নিব। ই রিটার্নে কিভাবে পোস্টিং দেওয়া লাগে, একটা কমপ্লিট ব্যক্তির ফাইল বা ব্যক্তি রিটার্ন কিভাবে আপনি করবেন, সেই ধারণাটা আমরা একদম একদম লাইভ দেখাবো আপনাদেরকে। ই রিটার্নের পোর্টালে ঢুকে, তাদের আইডি দিয়ে ঢুকে কিভাবে আপনি রিটার্নটা সাবমিট করার আগ পর্যন্ত দেখাবো। সাবমিশন দিব না, আগ পর্যন্ত দেখাবো একদম কমপ্লিটলি। কারণ আপনার এখানে ভাইভাতে প্রশ্ন করতে পারে যে আপনি কখনো রিটার্ন সাবমিশন করেছেন? ম্যাক্সিমামই করেন নাই। আপনাদের এখানে যারা আছেন তারা ম্যাক্সিমামই রিটার্ন সাবমিশন করেন নাই, বিকজ অফ আপনার একদমই নিউ। প্রশ্ন করতে পারে যে রিটার্ন সাবমিশন করেছেন, রিটার্নের ডোমিনটা দেখেছেন, রিটার্নের গেটওয়েটা দেখেছেন, বা রিটার্নের কিভাবে ট্যাক্স অ্যাডজাস্ট করতে হয় দেখেছেন, রিটার্নের ট্যাক্সের স্যালারি হতে ইনকাম যাদের, তাদের কোথায় এন্ট্রি দিতে হয় জানেন? এরকম প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে, সো আপনি যদি জানা থাকে একটু, যেহেতু আমরা লাইভ রেকর্ডেড ক্লাস দিব আপনাদেরকে, এইগুলা রেকর্ড গুলা দিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু আপনি জানা থাকলে কিন্তু আপনি প্রশ্নের আনসার কিন্তু দিতে পারবেন অনায়াসে। আচ্ছা, প্র্যাকটিক্যাল হয়ে গেল এই রিটার্নের। তারপরে হচ্ছে আমরা 4টা হিসাব বিজ্ঞানের উপরে ক্লাস নেব, অ্যাকাউন্টিং এর উপরে ক্লাস নিব। ঠিক আছে, 4টা অ্যাকাউন্টিং এর উপরে আমরা ক্লাস নিব। এখানে আমরা ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট বলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, ইনকাম স্টেটমেন্ট বলেন, সবকিছু দেখাবো। ট্রায়াল ব্যালেন্স সবকিছু আমরা এখানে কিন্তু নিয়ে আসবো। যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডেড আছেন তাদের জন্য কিন্তু খুব এনজয়েবল ক্লাসগুলো হবে। বাট যারা নাকি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডেড না, তারাও কিন্তু একটু কষ্ট করলে, বা আমার ক্লাসগুলো আপনি ক্লাসে বুঝলেন, বোঝার পর পুরোপুরি ক্লিয়ার না হলে আবার ভিডিওটা দেখলেন, হ্যাঁ, দেখার পর আপনি কিন্তু অ্যাকাউন্টিং এ আনসার করার মতো আমি এমন ভাবে আপনাদেরকে দেখাবো। আমি অ্যাজ এ যে নাকি আজকে অ্যাকাউন্টিং এমবিএ করছে তার স্ট্যান্ডার্ডে আমি বোঝাবো না, আমি বোঝাবো যে নাকি আজকে অ্যাকাউন্টিং শুরু করলো তার স্ট্যান্ডার্ড থেকে। কিভাবে? তার স্ট্যান্ডার্ড থেকে কিভাবে সে পরীক্ষায় 20 নম্বরের আনসারটা করে আসতে পারবে, আমি সেই স্ট্যান্ডার্ড আপনাদেরকে বোঝাবো। সো আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পারবেন কতটা ইজিলি, মানে যেহেতু ভাই অনেক বড় একটা বিষয় অ্যাকাউন্টিং এর। তারপর আমি চেষ্টা করবো 4টা ক্লাসের ভিতরে আপনাদের বিষয়টা সম্পূর্ণটা মাথায় দেওয়ার জন্য। আপনি যদি প্র্যাকটিস করেন, 20-এ 20 পাওয়া সম্ভব, কোনোভাবেই মানে মিস করবেন না এটা। ঠিক আছে, অ্যাকাউন্টিং হয়ে গেলে তারপরে আমরা বাংলা, ইংরেজি, দরখাস্ত, অফিস প্রসিডিউর যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব। ঠিক আছে, তারপরে সর্বশেষ যে ক্লাসটা আছে, মানে ওই 12th ক্লাসে আমরা আমাদের একটা মডেল টেস্ট দিয়ে দিব। কি দিয়ে দিব? এটা মডেল টেস্ট আমরা রেডি করব, সে রেডি করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বাসায় টাইমার অন করে 3 ঘন্টায় পরীক্ষাটা দিবেন। ভাই একদম অনেস্টলি পরীক্ষাটা দিবেন, যতটুকু পারেন ততটুকুই, এর বাইরে আপনার দরকার নাই। পরীক্ষাটা দিবেন, পরীক্ষাটা দিয়ে খাতাটাকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, আমরা খাতাটাকে দেখব। এবং 13 নম্বর ক্লাসে আমরা সেই পরীক্ষার সলিউশন করব। ঠিক আছে, প্লাস আরো দিক নির্দেশামূলক কথা থাকবে। ক্লাস আমরা সলিউশন করব মডেল টেস্টের। ঠিক আছে, সো এইভাবে আমাদের কোর্সটা আমরা প্ল্যান করেছি। যদি আপনারা সহায়তা করেন
আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনাদের পাস কিভাবে করতে হয়, আইটিপি কিভাবে হইতে হয়, কোরআনজীবী কিভাবে আপনাদের নামের পরে যাতে আহ কোরআনজীবী শব্দটা লাগাতে পারেন, সেই ব্যবস্থা যাবতীয় যা করার সব আমি করব। কিন্তু আপনাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে, যাতে আমি ক্লাসে যে পড়াগুলো আপনাদেরকে দিব আপনারা সেই পড়াগুলো বাসায় প্র্যাকটিস করবেন, পড়বেন, ঠিক আছে? এবং ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো, ঠিক আছে? আমি কিন্তু ডেকে ডেকে কিন্তু পড়া ধরি। আমার প্রিভিয়াস অনেকগুলা ব্যাচের কিন্তু স্টুডেন্ট এখানে আছেনও কয়েকজন, আপনারা কিন্তু জানেন যে আমি ডেকে ডেকে কিন্তু পড়া ধরি, ঠিক আছে? ওকে, তো আমাদের এই ছিল আমাদের মোটামুটি প্ল্যানিংটা। হ্যাঁ।